আমার শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। তার সাউন্ড অনেক কম, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কিন্তু অনেক আস্তে। এখন শোনা যায়? তবু আস্তে। একটু লাউড হলে ভালো হয়। এখন কি অবস্থা? এখন ঠিক আছে স্যার। শোনা যাচ্ছে না? জি স্যার। ওকে, আমরা এই পর্যন্ত 52 জয়েন করেছে দেখা যাচ্ছে। তারপর আমরা শুরু করি লাস্ট ক্লাস থেকে। স্যার একটু ওয়েট করলে ভালো হয় স্যার। স্যার অ্যাবাউট 100 প্লাস জয়েন করে তো। এত দেরি করলে কিভাবে হবে? স্যার অনেক লিংক পেতে দেরি হয় স্যার, মানে লিংক পেতে ঢুকতে একটু টাইম লাগে। লিংক তো তোমাদের জানাই আছে, দেরি হবে টাইম কেন? লাগে স্যার, ওই যে ওরা লিংকটা কানেক্ট করে দিতে টাইম লাগে। আচ্ছা, আমরা আগের ইয়েতে একটু করি তাহলে দেখা যাক। আমরা লাস্ট ক্লাসে এখানে ছিলাম না? লাস্ট ক্লাসে হ্যাঁ, তোমরা মিউট করো, যারা জয়েন করেছো মিউট করো, মিউট করে নাও। দেখো আমরা শুরু করতেছি। তো সেটা হলো যে আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম, মানে সিমেন্ট কিভাবে স্টোর করতে হবে না, তো সেটা বলছিলাম যে একটু উঁচা উঁচা প্ল্যাটফর্মে এবং শুকনো জায়গায় স্টোর করতে হবে, এবং যাতে কোনো মতে ময়েশ্চার বা বৃষ্টির সংস্পর্শে না আসে, কেননা সিমেন্ট ইয়ে থেকে অ্যাটমসফিয়ার থেকে খুব তাড়াতাড়ি ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়, অথবা ড্যাম সারফেস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়। ময়েশ্চার অ্যাবজর্ব করলে কি হবে, সিমেন্ট জমাট বেঁধে যাবে এবং রিঅ্যাকশন ডেভেলপ হবে, তারপরে জমাট বেঁধে যাবে। এই জন্য আমরা বলছি সিমেন্টকে তোমার উঁচা এবং ড্রাই প্লেসে এবং বৃষ্টি বা পানি এগুলা থেকে প্রটেক্ট করতে হবে। আর বলছি স্টোর করার যতটা সম্ভব স্টোর করার পরপরই এগুলাকে ইউজ করতে হবে, অথবা ফ্রেশ অবস্থায় ইউজ করতে হবে, কারণ স্টোরেজের সাথে সাথে এর কমে যায়, স্ট্রেংথ কমে যায়। তো সেটা একটা আমরা দেখিয়েছিলাম যে ডাটা দিয়ে যে কিভাবে। এখানে বলছিলাম যে আমরা যদি ফ্রেশ অবস্থায় ফ্রেশ বলতে আমরা বুঝি যে প্রোডাকশনের উইদিন 1 মান্থের মধ্যে যদি আমরা ইউজ করতে পারি,
তাহলে আমরা সিমেন্টের 100% স্ট্রেংথ পাবো। 3 মাসের পরে যদি ইউজ করি তাহলে 20% স্ট্রেংথ কমে যাবে। 6 মাস পরে ইউজ করলে 30% স্ট্রেংথ কমে যাবে। 12 মাস পরে ইউজ করলে এটা 40% স্ট্রেংথ কমে যাবে এবং 2 বছর পরে ইউজ করলে সেটা স্ট্রেংথ 50% কমে যাবে। এই 52 18 এর 52 ইয়ে করো, মিউট করো। 18 এর 52 মিউট করো। তারপরে আমরা বলছিলাম যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে যদি 6 মান্থের বেশি স্টোর করে রাখা হয় এবং র্যাপিড হার্ডেনিং এর ক্ষেত্রে 2 মান্থের বেশি স্টোর করে রাখা হয়, তাহলে অবশ্যই ইউজের পূর্বে টেস্ট করে নিতে হবে স্ট্রেংথ কি পরিমাণ স্ট্রেংথ আছে ওই সিমেন্টের। ওকে, এটা ছিল লাস্ট স্লাইড আমাদের। এরপরে আমরা সিমেন্টকে দেখি কি নামে ডাকা হয় সিমেন্টগুলোকে। যেমন বিভিন্ন টাইপের সিমেন্ট আছে পোর্টল্যান্ড সিমেন্ট। এর মধ্যে ব্রিটিশরা একরকম ভাবে বলে এবং আমেরিকানরা, ব্রিটিশরা একরকম ভাবে বলে এবং আমেরিকানরা বা এসটিএম, আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং মেটেরিয়ালস, আমেরিকানরা অন্যভাবে বলে। যেমন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে সাধারণ যেটা 1 নম্বরে যেটা সাধারণভাবে যেটা পোর্টল্যান্ড সিমেন্ট, সেটাকে আমেরিকানরা বলে, ব্রিটিশরা বলে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আমেরিকানরা বলে হচ্ছে টাইপ 1 সিমেন্ট, টাইপ 1 সিমেন্ট। তারপর পোর্টল্যান্ড সিমেন্টকে যদি মডিফাই করা হয় কোনোভাবে কোনো কিছু দিয়ে, তখন আমেরিকানরা বলে, ব্রিটিশরা মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্ট এবং আমেরিকানরা বলে টাইপ 2 সিমেন্ট। তারপরে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, সেটা আমেরিকানরা বলে হচ্ছে টাইপ 3 সিমেন্ট। ঠিক আছে, তো কুইক সিটিং, তো আমেরিকান কোনো নাই, ডেসক্রিপশন নাই ওইখানে। আসলে কুইক সেটিং আমেরিকানরা খুব কম ইউজ করে, তবে ওরা র্যাপিড হার্ডেনিংটা ইউজ করে। লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, যেগুলো বড় বড় স্ট্রাকচার তৈরির জন্য ইউজ হয়, সেটাকে আমেরিকানরা বলে টাইপ 4 সিমেন্ট। তারপর সালফেট রেজিস্টিং সিমেন্ট, যেখানে সালফারের পরিমাণ বেশি আছে যে সমস্ত এলাকায়, বা নদী সমুদ্রের দিকে বা যে জলাশয়ের দিকে, সেখানে যে সিমেন্টগুলো ইউজ করা হয় সেগুলোকে ব্রিটিশরা বলে সালফেট রেজিস্টিং সিমেন্ট আর আমেরিকানরা বলে টাইপ 5 সিমেন্ট। তারপরে ব্লাস্ট ফার্নেস সিমেন্ট, তো এটা এক ধরনের চুল্লি থেকে যে যে রড তৈরি করা হয় যে ফ্যাক্টরিতে, যেটা আমরা রেইনফোর্সমেন্ট বা রড, সেই ফ্যাক্টরিতে যখন রডগুলা গলানো হয়, যেগুলা যে কাঁচামাল গলানোর ফলে যে গাদ বা একটা মেটেরিয়ালস উপরে যেটা ময়লা যেটা হয়, সেটাকে বলা হয় ব্লাস্ট। ফার্নেসের ব্লাস্ট, তো সেটা বাংলা হচ্ছে গাদ, তোমরা হয়তো চিনবা। যেমন যে ইয়ে ভাত রান্না করলে উপরের দিকে কিছু ফেনা ফেনা ওঠে, অথবা ডাল যখন রান্না করে, প্রথম ডাল যখন ইয়ে করে, তখন দেখা যায় ডালের উপরে সাদা ফেনার মতো ক্রিয়েট হয়, সেটা আমরা ফেলে দেই না, ফেলে দেয়। ওইরকম ওইখানেও যখন রডগুলা যখন কাঁচামালগুলা গলানোর পরে চুল্লিতে যখন গলানো হয়, তখন তার উপরে এরকম কিছু মেটেরিয়ালস হয়, যেগুলোকে বলা হয় ব্লাস্ট বা গাদ। তো সেগুলাতে প্রচন্ড সিমেন্টিং ক্রাইটেরিয়া আছে, মানে ওগুলা সিমেন্টের প্রপার্টি আছে ওগুলোর মধ্যে, ওগুলা থেকেও সিমেন্ট তৈরি করা হয়। তো সেই সিমেন্টকে বলা হয় ব্লাস্ট ফার্নেস সিমেন্ট। আর আমেরিকানরা বলে হচ্ছে টাইপ আইএস। আরেকটা হলো পোজোলানা সিমেন্ট। তো পোজোলানা হচ্ছে তোমার কিছু ছাই আছে যে ছাইগুলা সিমেন্টিং প্রপার্টি আছে, যে ছাইগুলাতে, যেমন ইয়ে হতে পারে, রাইসের হাঁস হতে পারে, যেমন ধানের তুষ পোড়ানোর পরে যে ছাইটা পাওয়া যায়, ওইটাতেও সিমেন্টিং প্রপার্টি আছে। তারপরে তোমার পাম অয়েল, যে ফ্রুট গুলো আছে, ওগুলা পোড়ানোর পরে
যে তুষ পাওয়া যায়, ছাই পাওয়া যায়, সেগুলোতেও সিমেন্টের প্রপার্টি আছে। এমন বিভিন্ন মেটেরিয়ালস আছে যেগুলো পোড়ানোর পরে যে ছাইটা পাওয়া যায় ওগুলোতে সিমেন্টিং প্রপার্টি আছে। ওই ছাইগুলা থেকে কিছু সিমেন্ট সিমেন্ট তৈরি করা হয়, মানে সরাসরি ছাই থেকে না, সিমেন্টের সাথে কিছু ছাই মিক্স করে তারপরে তৈরি করা হয়। তো সেই সিমেন্টগুলোকে বলা হয় পোজোলানা সিমেন্ট। তা পোজোলানা সিমেন্টের সাথে আমেরিকানরা ওটাকে বলা হয় টাইপ আইপি। আর হোয়াইট সিমেন্ট, সাদা সিমেন্ট যেটা, সাদা সিমেন্ট ব্রিটিশরা ইউজ করে, আমেরিকানদের কোনো টাইপ নাম নেই এটার। তো এই হলো বিভিন্ন টাইপের পোর্টল্যান্ড সিমেন্ট গুলা, যেটা ব্রিটিশরা এক নামে ডাকে এবং আমেরিকানরা অন্য নামে ডাকে। ওকে, তো আমরা দেখবো যে এখন বিভিন্ন এই যে সিমেন্ট গুলা বললাম এগুলোর ইউজ কি, কোথায় কোনটা ইউজ হয় এগুলো দেখবো। তো তার মধ্যে যেমন প্রথম হচ্ছে কি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। This is the most commonly used building material in mortar for masonry work, plastering and pointing, and as a binding medium in cement concrete, reinforced cement concrete and pre-stressed cement concrete construction. তো বলছে যে এটা বেশিরভাগ যে এতেই মানে কনস্ট্রাকশনেই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করা হয়, এবং সেখানে যে মর্টার ইট গাঁথার জন্য যে মর্টার বা প্লাস্টার তৈরি করার জন্য যে মর্টার তৈরি করা হয়, প্লাস্টার করার জন্য যে মর্টার করা হয় সেখানে আমরা ইউজ করতে পারি। অথবা সিমেন্ট কংক্রিট কংক্রিট যখন তৈরি করব তখন ইউজ করতে পারি। রেইনফোর্স সিমেন্ট কংক্রিট যখন ইউজ করব তখন তৈরি করব তখন ইউজ করতে পারি এবং ইউজ হয়। অথবা প্রি-স্ট্রেস কংক্রিট, সেগুলো আমরা পরে বলবো। প্রি-স্ট্রেস কংক্রিট কি এখন বললে হয়তো তোমাদের জন্য একটু বার্ডেন হয়ে যাবে, এই জন্য প্রি-স্ট্রেস কংক্রিট যখন আসবে তখন বলবো। এইটা এই ইয়েতে নাই, এই তোমার সাবজেক্টে নাই, পরে আমাদের আরো সাবজেক্ট আছে সেগুলোতে। তো এটাও এক ধরনের কংক্রিট যেখানে আগে থেকে স্ট্রেস ক্রিয়েট করা হয়। তাহলে হচ্ছে যে কমনলি মানে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনেই হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করা হয়, এবং এটা বেশি মানে সবচেয়ে বেশি ইউজ হয় অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এরপর হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। তারপরে মডিফাইডটা বলছে যে মডিফাইড, যে মাঝখানে একটা ছিল মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্ট। ওই পোর্টল্যান্ড সিমেন্টকেই হয়তো একটু শক্তি বাড়িয়ে দিয়ে বা তারা যে শক্তি বাড়িয়ে দিয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে যদি কিছু কেমিক্যাল অ্যাড করা হয় তখন মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। মডিফাইড পোর্টল্যান্ড সিমেন্টও বিভিন্ন কাজ মানে যেখানে যেটা দরকার ইউজ করা হয়। আর র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা হচ্ছে কি, ইট ইজ ইউজফুল ইন ইমার্জেন্সি সিচুয়েশন as it developed the same strength in 4 days, which ordinary cement acquires in 28 days. It can be used when the construction has to be carried out fast, when the framework of the concrete has to be removed earlier. This cement requires short period of clearing. বলছে যে এই সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট 28 দিনের যে শক্তি দিবে, র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট 4 দিনের সেই শক্তি দিবে। তো এটা আমরা কোথায় ইউজ করবো, যখন আমাদের খুব দ্রুত কনস্ট্রাকশন করার দরকার হয়, কোথাও তাড়াতাড়ি একটা স্ট্রাকচার করার দরকার, তখন আমরা র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করতে পারি। অথবা এই যে ফর্মওয়ার্ক নামানো, ফর্মওয়ার্ক কোনগুলা চিনো? ফর্মওয়ার্ক যে শাটারিং বা ফর্মওয়ার্ক বলি, যেমন ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে নিচে যে বাঁশ দিয়ে যেটা মাচা তৈরি করা হয় তার উপরে তো ঢালাই দেওয়া হয়। হ্যাঁ, তাই যেমন ছাদ ঢালাই বা ঢালাই, ভীম ঢালাই, কংক্রিট ঢালাই বা কলাম ঢালাই, এগুলোর ক্ষেত্রে কি প্রথম ফর্মা তৈরি করা হয়, তো ওই ফর্মাটা হচ্ছে ওইটাকে বলা হয় ফর্মওয়ার্ক। হ্যাঁ, তো ফর্মাটা তৈরি করে ওর মধ্যে ঢালাই দিয়ে আবার খুলে খুলে নিয়ে অন্য জায়গায় যখন লাগাতে হয় ফর্মা, এই জন্য ফর্মাগুলো যখন তাড়াতাড়ি আমাদের খোলার দরকার হয় তখন আমরা র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করবো। এবং আমাদের এই সিমেন্টের জন্য কিউরিং কম করতে হয়, যেহেতু তাড়াতাড়ি আমাদের স্ট্রেংথ পাওয়া যায়। লো হিট সিমেন্টটা হচ্ছে যে দিস টাইপ অফ পোর্টল্যান্ড সিমেন্ট হুইচ সেট এন্ড হার্ডেন্স with the very low heat of hydration. This is the ideal cement for construction of dams as it reduce the development of cracks in the structure. বলছে যে লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা জানি যে
পানিতে সিমেন্টের মেইন উপাদান হলো চুন। চুন পানিতে যখন গলায় প্রচন্ড হিট ডেভেলপ করে না, প্রচন্ড হিট ডেভেলপ হয়। তো হিট ডেভেলপ তো লোড হিট পোটেনশিয়াল এভাবে তৈরি করে কোনো কেমিক্যাল যোগ করা হয় যাতে হিটটা কম ডেভেলপ হয়। হ্যাঁ, রিঅ্যাকশনের সময় হিটটা কম ডেভেলপ হয়। কারণ হিট বেশি ডেভেলপ হলে কি হবে, যখন আমরা বড় ধরনের স্ট্রাকচার করব, বড় ধরনের ঢালাই করব, যেমন পদ্মা ব্রিজের মতো যখন বড় কলাম করব, তখন ঢালাই দিলে ভিতরে যখন প্রচন্ড হিট ডেভেলপ হবে, সিমেন্টের বাইরের দিকে ঠান্ডা হবে স্ট্রাকচারের, কিন্তু ভিতরের দিকে দেখা যাবে হিটটা থেকেই যাবে। হ্যাঁ, ওই হিটটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে এবং যার ফলে দেখা যাবে যে ক্র্যাক করে, স্ট্রাকচার ক্র্যাক করে। এই জন্য বলছে যে হেভি ড্যাম ড্যাম বাঁধ অথবা এই জাতীয় যখন কাজ হয়, যেখানে অনেক কংক্রিট একসাথে ঢালাই করতে হয়, সেখানে আমরা লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করব। তারপরে কুইক সেটিং। কুইক সেটিংটা কোথায়? দ্য সেটিং অ্যাকশন অফ সিমেন্ট স্টার্ট উইদিন 5 minutes after addition of water and it becomes hard in less than 30 minutes. This type of cement can be used for construction under water. বলছে যে কুইক সেটিং সিমেন্টের যে সেটিং অ্যাকশনটা শুরু হয় 5 মিনিটের মধ্যে, পানি যোগ করার 5 মিনিটের মধ্যে, এবং এটা 30 মিনিটের কম সময়ের মধ্যে এটা শক্ত হয়ে যায়, হ্যাঁ, হার্ড হয়ে যায়। 30 মিনিটের কম সময়ের মধ্যে হার্ড হয়ে যায়। এবং এটা কোথায় ইউজ করা হয়? যে পানির নিচে যখন আমরা কনস্ট্রাকশন করব, যেমন ব্রিজের যখন আমরা পাইল করব, পিলার করব, তখন আমরা এগুলা কুইক সেটিং সিমেন্ট ইউজ করব। তারপরে হচ্ছে কি ব্লাস্ট ফার্নেস সিমেন্ট। না, ব্লাস্ট ফার্নেস সিমেন্ট আমি আগেই বলছিলাম, দ্য আয়রন স্টিল ইন্ডাস্ট্রি প্রডিউস লার্জ কোয়ান্টিটি অফ ব্লাস্ট ফার্নেস স্লাগ as a byproduct which contains the basic elements of cement, namely alumina, lime and silica. This cement has a slow rate of hydration and less heat of hydration. It is not affected by seawater, hence it is used for marine structure. সিমেন্ট বা স্টিল বা আয়রন ইন্ডাস্ট্রিতে যে চুল্লিতে হিউজ পরিমাণ স্ল্যাগ বা গাদ যেটাকে বলি আমরা বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয়, যেগুলো সিমেন্টে, ওই স্ল্যাগের মধ্যে কি থাকে, সিমেন্টের যে বেসিক এলিমেন্ট গুলা আছে ওগুলা থাকে, যেমন অ্যালুমিনা, লাইম, সিলিকা, এগুলা ওই স্ল্যাগে থাকে। যেহেতু তোমার এই যে কি আমরা আয়রনের যে আকরিক বা আমরা যেটা আয়রনের খনি থেকে নিয়ে আসি, না, মেনলি হচ্ছে যে এটা পাওয়া যায় হচ্ছে খনি থেকে। তো খনিতে পাওয়া গেলে সেখানে কিছু সিলিকা বালি থাকবে, কিছু লাইম থাকতেও পারে, অ্যালুমিনিয়াম থাকবে। তো ওগুলা মেইন সিমেন্টের উপাদানগুলো হচ্ছে ওগুলা। তাতে ওই স্ল্যাগের মধ্যে সিমেন্টের ওই উপাদানগুলা পাওয়া যায় এবং সেই স্ল্যাগ থেকে আমরা সিমেন্ট তৈরি করা হয়। সেই সিমেন্টটাকে বলা হয় ব্লাস্ট ফার্নেস সিমেন্ট। আর এই সিমেন্টের স্লো রেট অফ হাইড্রেশন মানে এবং লেস হিট অফ হাইড্রেশন, মানে বলছে হিট হাইড্রেশনের সময় আস্তে আস্তে এটা জমাট বাঁধে এবং হিট কম ডেভেলপ হয়, বলছে যে আস্তে আস্তে জমাট বাঁধে এবং হিট কম ডেভেলপ হয়। ইট ইজ নট এফেক্টেড বাই সি ওয়াটার, মানে সমুদ্রের পানি দ্বারা এটা এফেক্টেড হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। মানে ওই যে লবণ থাকে, লবণ দিয়ে এটা লবণে কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য এটা আমরা মেরিন স্ট্রাকচার গুলাতে, মানে সমুদ্রের তীরবর্তী যে স্ট্রাকচার, সমুদ্রের ভিতরে যে স্ট্রাকচার, সেগুলো তৈরি করার জন্য ব্লাস্ট ফার্নেস সিমেন্ট ইউজ করা হয়। তারপর পোজোলানা সিমেন্ট। Pozzolana cement, it is produced by grinding of OPC clinker along with gypsum and pozzolanic materials, যেমন fly ash, rice ash, etc. in certain proportion. It is used in hydraulic structure, marine structure construction near the seashore, dam construction, etc. এই পোজোলানা সিমেন্ট আগেই বলছিলাম যে পোজোলানা সিমেন্টটা কি দেখা যাচ্ছে না? না, কি হয়েছিল?
এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার এখন আসছে। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন। হ্যাঁ, ঠিক আছে। তো পোজোল্যানিক সিমেন্ট বললাম যে আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের যে ক্লিংকার গুলো তৈরি হয়, ক্লিংকার যখন আমরা গ্রাইন্ডিং করব তার সাথে জিপসাম এবং কিছু পোজোল্যানিক মেটেরিয়ালস যেগুলা যেমন ছাই, ফ্লাই অ্যাশ, মানে এই যে চুল্লির ভিতরে যে অ্যাশ দেখা, ইটের ভাটা দেখছো তোমরা? ইটের ভাটার মধ্যে যে বড় বড় চুল্লি থাকে, চুল্লি ভিতর দিয়ে কি হয়, ধোঁয়া বের হয় না? ধোঁয়া বের হয়, ওই দেখবা যে চুল্লির ভিতরেও কিছু ছাই জমা হয়। এই চুল্লির ভিতরে যখন ধোঁয়ার সাথে ছাই গুলা জমা হয়, ওই ছাইগুলা থেকে আমরা ছাইগুলাকে বলা হয় ফ্লাই অ্যাশ। মানে এই ছাইগুলা ফ্লাই করে নাকি, হ্যাঁ, উড়ন্ত ছাই যেটা, ওই ছাই নেওয়া হয়। তারপরে যে ধানের তুষের ছাই বা অন্যান্য ছাই যেগুলোতে সিমেন্টের প্রপার্টি আছে, তো ওই ছাই মিক্স করে তৈরি করা হয়। এগুলো হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচারে ইউজ করা হয়, মেরিন স্ট্রাকচারে ইউজ করা হয়, তারপরে সমুদ্র তীরবর্তী স্ট্রাকচারে ইউজ করা হয় এবং ড্যাম তৈরি করার জন্য ইউজ করা হয়। তো এই হলো আমাদের কি সিমেন্ট গুলা ইউজ না, বিভিন্ন যে সিমেন্ট গুলা আছে আমাদের, মেইনলি যে সিমেন্ট গুলা, সেই সিমেন্ট গুলার ইউজ। ওকে, এরপরে আমরা সিমেন্টের প্রপার্টি কিভাবে টেস্ট করব, সিমেন্টের প্রপার্টি গুলা টেস্ট করব। টেস্টিং, হ্যাঁ, প্রপার্টিজ অফ সিমেন্টের প্রপার্টি কিভাবে টেস্ট করব সেটা আমরা দেখাচ্ছি। তো সিমেন্টের মেইন প্রপার্টি হচ্ছে হাইড্রেশন, সেটিং, ফাইননেস, সাউন্ডনেস এন্ড স্ট্রেংথ। হাইড্রেশন হচ্ছে কি, এটা পানির সাথে রিঅ্যাকশনটাকে বলা হয় হাইড্রেশন। আর সেটিং হচ্ছে যে কত সময় পরে এটা জমাট বাঁধতেছে, আর কতটা ফাইন, কতটা সব দিক থেকে যখন ভালো, সেটাকে বলা হয় সাউন্ডনেস। মানে সিমেন্টটা সব দিক থেকে ভালো, সাউন্ড। যখন আমরা বলি যে একটা এই ছেলেটা খুব সাউন্ড, বা এই মেয়েটা পড়াশোনায় খুব সাউন্ড, সাউন্ড মানে কি, সে সব কিছুই খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, হ্যাঁ, এটাকে বলা হয় সাউন্ডনেস। আর স্ট্রেংথ হলো শক্তি যেটা। তো হাইড্রেশন হচ্ছে, দ্য টার্ম হাইড্রেশন ইজ অ্যাপ্লাইড টু অল রিঅ্যাকশন অফ সিমেন্ট টু ওয়াটার, না? মানে সিমেন্টের ওয়াটারের সাথে যে সিমেন্টের রিঅ্যাকশন, সেটাকে বলা হয় হাইড্রেশন। অল দ্য সিমেন্ট কনস্টিটিউয়েন্টস কম্পাউন্ডস আর ইন হাইড্রাস স্টেট। মানে হাইড্রাস মানে কি, ড্রাই, না? সিমেন্টের কম্পাউন্ড গুলা বা কনস্টিটিউয়েন্টস গুলা কি থাকে, ড্রাই স্টেটে থাকে। as soon as water is added to Portland cement, chemical reaction starts simultaneously between them. যখনই সিমেন্টে পানি যোগ করা হয় তখন থেকে কি কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয় এগুলোর মধ্যে, এই কম্পাউন্ডস গুলোর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়। এটা হলো হাইড্রেশন, না? হাইড্রেশন বলছি যে সিমেন্টের সাথে যে ওয়াটারের রিঅ্যাকশন, সেটাকে বলা হয় হাইড্রেশন। সিমেন্টের কম্পাউন্ড গুলা ড্রাই স্টেটে থাকে, যখন এর সাথে পানি যোগ করা হয় তখনই সিমেন্টের কম্পাউন্ড গুলা একটার মধ্যে আর একটার সাথে আরেকটার কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়। আর সেটিংটা কি, setting of cement. The term setting refers to change of cement paste from a liquid to rigid state, and it is described by initial setting and final setting. সিমেন্টটাকে আমরা পানির সাথে মিক্স করলে এটা একটা লিকুইড ফর্ম হয়ে যায়। হ্যাঁ, পানির সাথে যখন সিমেন্টের সাথে পানি দেই, হ্যাঁ, সিমেন্টের সাথে যখন পানি দেই তখন এটা কি লিকুইড হয়ে যায়, না? লিকুইড হয়ে যায়, এবং এটা যখন বিভিন্ন কম্পাউন্ডস গুলা নিজেদের মধ্যে রিঅ্যাকশন ডেভেলপ করে, তখন পরে এটা আস্তে আস্তে রিজিড মানে শক্ত হতে থাকে। এই যে লিকুইড স্টেট থেকে শক্ত স্টেটে বা রিজিড স্টেটে যায়, সেই সেই সময়টাকে বলা হয় সেটিং টাইম। হ্যাঁ, সেটিং, হ্যাঁ, সেই সময়টাকে সেটিং বলা হয়। যে সময় যে যখন রিজিড স্টেটে যাবে সেই স্টেটটাকে বলা হয় সেটিং। এবং এটাকে আমরা কিভাবে ডিসক্রাইব, একটা হলো ইনিশিয়াল সেটিং, একটা হলো ফাইনাল সেটিং। তাহলে ইনিশিয়াল সেটিং কাকে বলবো? দ্য টাইম এট হুইচ দ্য সিমেন্ট পেস্ট লসেস, এই সবাই ইয়ে করো, মিউট করো,
The time at which the cement paste loses its plasticity is termed as initial setting time. মানে কি প্লাস্টিসিটিটা যখন লস করবে, প্লাস্টিসিটি মানে কি একটা মেটেরিয়ালস, একটা লিকুইড বা একটা মেটেরিয়ালসকে আমরা যে কোনো ফর্ম যখন দিতে পারি, মানে যে কোনো ফর্মে এটাকে নিতে পারি, তখন এটাকে বলা হয় প্লাস্টিক মেটেরিয়ালস। হ্যাঁ, এটা তুমি ইচ্ছা মতো এটাকে ফর্ম চেঞ্জ করতে পারো, এটাকে এদিক ওদিক যে কোনো শেপ করতে পারবা, তখন এটাকে বলা হয় প্লাস্টিক মেটেরিয়ালস। তো এই যে যখন এই প্লাস্টিসিটিটা লস করবে, বা একটু ওয়েট করো, হ্যাঁ লোটাস, আমি আসলে এই যে অফিসে আছি, ক্লাস নিচ্ছি 10টা থেকে 11টা ক্লাস নিচ্ছি। তো এরপরে আমার একটু, আমি তোমাকে ফোন করবো না, এরপরে আর একটু কাজ আছে আমার, ওই কাজটা ছেড়ে তারপর তোমাকে ফোন করবো 12টার দিকে। আমার মনে হয় 12টার দিকে আছে ডিউটি। হ্যাঁ ঠিক আছে, 12টার দিকে আছে। ওকে ওকে। কি বলছিলাম, যে সেটিং, ইনিশিয়াল সেটিং এবং ফাইনাল সেটিং। ইনিশিয়াল সেটিং কাকে বলবো? দ্য টাইম এট হুইচ দ্য সিমেন্ট পেস্ট লসেস ইটস প্লাস্টিসিটি ইজ টার্মড ইনিশিয়াল সেটিং টাইম। যেই সময়ে সিমেন্টে পানি যোগ করার পর থেকে যেই সময় পরে এটা প্লাস্টিক স্টেট লস করে, মানে প্লাস্টিক স্টেট মানে এরপরে আর এটাকে চেঞ্জ করা যাবে না। এটা হয়তো চেঞ্জ করতে গেলে দেখা যাবে ভেঙে যাবে। হ্যাঁ, তুমি সিমেন্টের একটা পেস্ট তৈরি করবা, পেস্ট তৈরি করলে যেই সময়টা পর্যন্ত এটাকে তুমি যে কোনো ফর্মে নিতে পারবা, তো সেই সময়টার পরে যখন এটা একটু শক্ত হতে শুরু করবে, সেই সময়টাকে বলবো হচ্ছে ইনিশিয়াল সিটিং টাইম। হ্যাঁ, প্লাস্টিসিটিটা লস করবে। আর দ্য টাইম এট হুইচ সিমেন্ট পেস্ট বিকামস হার্ড মাস ইজ নোন এজ ফাইনাল সিটিং। যখন যেই সময় পরে এটা সম্পূর্ণরূপে শক্ত হয়ে যাবে, যেই সময় পরে এটা সিমেন্ট পেস্টটা সম্পূর্ণরূপে শক্ত হয়ে যাবে, সেই সময়টাকে বলবো হচ্ছে ফাইনাল সেটিং টাইম। ঠিক আছে, তারপরে কি বলছে? ফাইননেস। ফাইননেস হচ্ছে the rate of hydration depends on the fineness of cement particles, and for rapid development strength high fineness is necessary. Finer cement leads to stronger reaction, hence greater strength, and increase of fineness of cement improves the workability of cement concrete mix. হচ্ছে কি, হাইড্রেশন ডিপেন্ডস মানে সিমেন্টের যে রিয়েকশনটা পানির সাথে যে রিয়েকশন, এই রিয়েকশনটা ডেভেলপ করে হচ্ছে ফাইননেস অফ সিমেন্ট পার্টিকেলস, মানে পার্টিকেলগুলো কত ফাইন। অ্যান্ড ফর রেপিড ডেভেলপমেন্ট মানে তাড়াতাড়ি স্ট্রেংথ ডেভেলপের জন্য কি হাই ফাইননেস দরকার। কেন ফাইননেস বেশি দরকার? কেন বা ফাইননেসটা কি জন্য দরকার? তুমি চিন্তা করো, যদি তুমি পরিমাণ ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউমের তুমি সিমেন্ট নাও, যেটার দানাগুলা অনেক মোটা আর একটা দানাগুলো আছে খুবই ফাইন, না দুইটা সিমেন্ট আছে, একটা দানাগুলা পার্টিকেলস গুলো একটু মোটা আর একটা দানা হচ্ছে খুবই ফাইন, তাহলে কোনটার মধ্যে বেশি দানা থাকবে? হ্যাঁ, সম ভলিউম, পরিমাণ না ভলিউম। তুমি একটা পাত্রের মধ্যে নিবে একই ভলিউমের একটু মোটা দানার সিমেন্ট আর একটা হলো চিকন দানার সিমেন্ট, না চিকন দানার সিমেন্ট, তাহলে কোনটার মধ্যে বেশি থাকবে? পার্টিকেলস বেশি থাকবে যেটা চিকন, এটার মধ্যে বেশি থাকবে না সম ভলিউম নিলে? তাহলে যেহেতু পার্টিকেল বেশি, কাজেই রিয়েকশনও বেশি। যত পার্টিকেল বেশি হবে সারফেস এরিয়া বেশি হবে, পানির সংস্পর্শে বেশি আসবে, তো বেশি আসলে রিয়েকশনও বেশি হবে। তো এই জন্য সেক্ষেত্রে কি হবে, তোমার বেশি স্ট্রেংথ পাওয়া যাবে এবং এবং তাড়াতাড়ি স্ট্রঙ্গার এবং গ্রেটার স্ট্রেংথ পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে কাজেরও সুবিধা হবে, কংক্রিট মিক্স করারও সুবিধা হবে। এটাই বলছে যে ফাইননেস। ওকে, আরেকটা হলো স্ট্রেংথ অফ সিমেন্ট। The strength of mortar or concrete depends on the cohesion of the cement paste to aggregate particles, and lastly the strength of the aggregate itself. There are several forms of strength: tensile strength and compressive strength. Generally, compressive strength is used in Bangladesh because cement paste is very weak in tension but very strong in compression. ঠিক আছে, তো
তো কি বলছে তোমার স্ট্রেংথ অফ মর্টার অথবা কংক্রিটের স্ট্রেংথ ডিপেন্ড করে কি সিমেন্ট পার্টিকেলের সাথে তোমার ওই যে এগ্রিগেট কোনগুলোকে বলি আমরা কংক্রিটের মধ্যে, যেগুলা সিমেন্ট বাদে কি আছে, স্যান্ড আছে এবং স্টোন বা পাথরের খোয়া, স্টোন চিপস অথবা ইটের খোয়া থাকে না। সিমেন্ট কংক্রিটের মধ্যে কি থাকে, সিমেন্ট থাকে, স্যান্ড থাকে এবং কি আরেকটা হলো কি থাকে, স্টোন চিপস অথবা খোয়া। তো যদি আমরা অন্যভাবে বলি, একটা হলো বাইন্ডিং মেটেরিয়ালস, আর আরেকটাকে বলা হয় ইনার্ট মেটেরিয়ালস বা এগ্রিগেট। বাইন্ডিং মেটেরিয়ালস হচ্ছে সিমেন্ট আর এগ্রিগেট হচ্ছে স্যান্ড এবং খোয়া বা স্টোন চিপস। তো এই যে স্ট্রেংথ ডেভেলপ করে কিভাবে, সিমেন্ট পার্টিকেলের সাথে এই যে এগ্রিগেট গুলার কোহেশন, একটার সাথে আরেকটা জোড়া লেগে এবং স্ট্রেংথ ডেভেলপ করে। এবং শুধু সিমেন্টের স্ট্রেংথ বেশি হলে হবে না, এগ্রিগেটেরও স্ট্রেংথ ভালো হতে হবে। যদি আমি ভালো কংক্রিট পেতে চাই বা ভালো স্ট্রাকচার পেতে চাই, সেক্ষেত্রে শুধু সিমেন্ট বেশি করে দিলে হবে না, আমাদের এগ্রিগেট গুলো ভালো হতে হবে এবং এগুলোরও স্ট্রেংথ বেশি হতে হবে। আমরা এই স্ট্রেংথ কিভাবে মেজার করি, দুইভাবে মেজার করা যায়। একটা হলো টেনসাইল স্ট্রেংথ আর একটা হলো কম্প্রেসিভ স্ট্রেংথ। হ্যাঁ, দুইভাবেই করা যায়। বাংলাদেশ নর্মালি সিমেন্টের স্ট্রেংথ মেজার করা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে, বিকজ কি বলছে যে মানে টেনশন তাড়াতাড়ি ছিঁড়ে যায়, আর কম্প্রেসিভ ক্ষেত্রে এটা ভালো স্ট্রেংথ পাওয়া যায়। তো এই ছিল আমাদের প্রপার্টিগুলা। তাহলে প্রপার্টিগুলো আমরা যদি আরেকবার করি, একটা হলো হাইড্রেশন, সেটিং, ফাইননেস, সাউন্ডনেস এবং স্ট্রেংথ। হাইড্রেশন বলছি কাকে, পানির সাথে রিঅ্যাকশনটাকে বলা হয় হাইড্রেশন। পানি যোগ করার সাথে সাথে এগুলা সিমেন্টের কম্পাউন্ডস গুলার মধ্যে রিঅ্যাকশন ক্রিয়েট হয়, এর ফলে হ্যাঁ এটা এবং আস্তে আস্তে তোমার জমাট বাঁধে। আর আরেকটা হলো সেটিংটা হচ্ছে তোমার যখন ফ্লুইড থেকে এটা রিজিড স্টেট, সিমেন্টের পেস্টটা যখন লিকুইড থেকে বা ফ্লুইড থেকে এটা রিজিড স্টেটে, শক্ত স্টেটে যাবে, সেই স্টেটটাকে বলবো সেটিং। আমরা ইনিশিয়াল সেটিং এবং ফাইনাল সেটিং দুইভাবে আমরা এটাকে ডিনোট করি বা ডিসক্রাইব করি। তো ইনিশিয়াল সেটিং টাইমটা বলে যে সিমেন্ট পেস্টটা যখন এটার প্লাস্টিসিটিটা লস করবে সেই সময়টাকে বলা হয় ইনিশিয়াল সেটিং টাইম। আর সিমেন্ট পেস্টটা যখন যেই সময়ে সম্পূর্ণ শক্ত হবে, সলিড মাসে রূপান্তরিত হবে, সেই সময়টাকে বলা হয় ফাইনাল সেটিং টাইম। আর আরেকটা হলো ফাইননেস। সিমেন্টের ফাইননেস স্ট্রেংথ মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ফাইননেসের উপরে। সিমেন্টের ফাইননেস যত বেশি হবে, হাইড্রেশনের রেট তত বেশি হবে এবং সেই সিমেন্টের স্ট্রেংথও তত বেশি হবে। আরেকটা হলো যে স্ট্রেংথ হচ্ছে কি, আমাদের সিমেন্টের পেস্টের সাথে তোমার এই যে এগ্রিগেট গুলার যে মধ্যে যে কোহেশন ডেভেলপ হয়, এর ফলে সিমেন্টের কংক্রিট অথবা স্ট্রাকচারের স্ট্রেংথ ডেভেলপ হয়। তো শুধু সিমেন্টের স্ট্রেংথ থাকলেই হবে না, আমরা বলছি যে এগ্রিগেটেরও স্ট্রেংথ ভালো হতে হবে। স্ট্রেংথকে দুইভাবে মেজার করা হয়, একটা হলো টেনসাইল স্ট্রেংথ, একটা হলো কম্প্রেসিভ স্ট্রেংথ। বাংলাদেশ নরমালি কম্প্রেসিভ স্ট্রেংথটা ইউজ হয়। এই বাহিরে কে তোমাদের মধ্যে কেউ কি রাস্তায় দাঁড়িয়ে ক্লাস করতেছো নাকি? হ্যাঁ, গাড়ির শব্দ শুনতে পাচ্ছ তোমরা কেউ? হ্যাঁ, কি কথা বলো না কেন? জি স্যার, শোনা যাচ্ছে। কার কে বাহিরে কে বলো তো? আমরা এই যে এখন এই টেস্ট গুলা যে আমরা বলছিলাম যে প্রপার্টির টেস্ট, যে প্রপার্টি গুলো আছে, প্রপার্টি গুলো আমরা টেস্ট করতে পারি। টেস্ট গুলা কিভাবে করব সেটা একটু আমরা এখন দেখি। তো এটা হলো একটা হলো স্যার বলো। সিমেন্ট কি স্যার এগ্রিগেট ম্যাটেরিয়াল? স্যার এগ্রিগেট ম্যাটেরিয়ালস হবে কিভাবে? সিমেন্ট হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস। বললাম যে সিমেন্টের কংক্রিটের মধ্যে দুই ধরনের ম্যাটেরিয়ালস থাকে, একটা হলো বাইন্ডিং ম্যাটেরিয়ালস আর একটা হলো এগ্রিগেট না, এগ্রিগেট ম্যাটেরিয়ালস বা ইনার্ট ম্যাটেরিয়ালস বলি ওইটাকে আমরা। এগ্রিগেট গুলাকে ইনার্ট ম্যাটেরিয়ালস বলি। তো বাইন্ডিং ম্যাটেরিয়ালস হচ্ছে সিমেন্ট আর ইনার্ট ম্যাটেরিয়ালস হচ্ছে এগ্রিগেট গুলা। এর মধ্যে হচ্ছে ফাইন এগ্রিগেট আর একটা হলো কোর্স এগ্রিগেট। ফাইনটা হলো কি স্যান্ড,
আর কোর্স হচ্ছে That. কংক্রিট, কোর্স খোয়া। খোয়া খোয়া অথবা পাথরের, হ্যাঁ, স্টোন চিপস, এগুলো হচ্ছে কোর্স। ঠিক আছে, তো আমরা ফাইননেস কিভাবে টেস্ট করব? ফাইননেস ইজ এ ভাইটাল প্রপার্টি অফ সিমেন্ট এন্ড হ্যাজ টু বি কেয়ারফুলি কন্ট্রোল। ঠিক আছে, বলছে যে এটা একটা ভাইটাল প্রপার্টি সিমেন্টের, যেহেতু বলছিলাম যে ফাইন যত বেশি হবে তত রিঅ্যাকশন বেশি হবে, হ্যাঁ, এবং স্ট্রেংথ বাড়বে। তো বলছে দ্য ফ্র্যাকশন অফ সিমেন্ট রিটেইনড অন 200 IS international, IS মানে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিভ is limited to 10% by weight for ordinary and 5% for rapid hardening Portland cement. আমরা এই যে ফাইননেস টেস্ট করার জন্য 200 নাম্বার সিপ দিয়ে আমরা সিমেন্টকে চালবো। যদি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে 10%-এর বেশি 200 নাম্বার সিপে থাকবে না, উপরে থাকবে না, রিটেন করবে না। আর র্যাপিড হার্ডেনিং সেগুলোর ক্ষেত্রে 5%-এর বেশি রিটেন করবে না। হ্যাঁ, যদি ভালো সিমেন্ট পেতে চাই তাহলে 10%-এর কম হতে হবে। ওই যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যে উপরে চালার পরে আমরা ধরো 5 মিনিট চাললাম একটা 200 নাম্বার সিপ দিয়ে, 200 নাম্বার সিপ কিন্তু অনেক চিকন, কারণ স্যান্ডের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন সিপ ইউজ করি কোনটা, 100 নাম্বার না, 100 নাম্বার সর্বনিচের সিপটা, আর তারপরে হলো 200 নাম্বার সিপ। তাহলে এটা কত চিকন, মানে ধুলার চেয়ে চিকন। তো ওই 200 নাম্বার সিপ দিয়ে যখন আমরা সিমেন্টকে চালবো তখন অর্ডিনারি পোর্টল্যান্ডের সিমেন্টের ক্ষেত্রে 10%-এর বেশি উপরে রিটেন করবে না, সিপের উপরে রিটেন করবে না। আর র্যাপিড হার্ডেনিং এর ক্ষেত্রে বলছে যে 5%-এর বেশি করবে না, মানে 5%-এর যত কম করে তত ভালো, যদি কিছুই না থাকে সেটা আরো ভালো। ঠিক আছে, যদি সবটাই পাস করে ফেলে তাহলে সেটা আরো ভালো। বলছে যে ম্যাক্সিমাম 5% পর্যন্ত রিটেন করতে পারে। এটা হলো ফাইননেস টেস্ট, আমরা এইভাবে করতে পারি। আর একটা হলো কেমিক্যাল কম্পোজিশন টেস্ট, সিমেন্টের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে সেগুলো আমরা টেস্ট করে বের করতে পারি। তো বলছে বোথ অর্ডিনারি এন্ড র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট দ্য কেমিক্যাল কম্পোজিশন শুড গিভ দ্য ফলোইং রেজাল্ট। The net proportion of lime to silica, alumina and iron oxide should not be between 0.66 to 1 to 1.02%। বলছে লাইমের সাথে অন্যগুলার যে রেশিওটা আছে সেটা কত, অ্যালুমিনা, আয়রন অক্সাইড এগুলার, সিলিকা এগুলার রেশিও হবে 0.66 থেকে 1.02%। ঠিক আছে, 02 রেশিওটা পার্সেন্ট না, সরি, রেশিও হবে 0.66 থেকে 1.02। ম্যাগনেসিয়া শুড নট এক্সিড 2% বাই ওয়েট। আমরা এটা বলছিলাম যে ম্যাগনেসিয়া 2%-এর বেশি থাকবে না। ইনসলিবল রেসিডিউ শুড নট 0.5% বাই ওয়েট। যেগুলো কিছু রেসিডিউ আছে, কিছু যেগুলো পানিতে মানে গলে না, হ্যাঁ, সলিউবল না, সেগুলা 0.5%-এর বেশি থাকবে না। টোটাল সালফার কন্টেন্ট শুড নট এক্সিড 2% বাই ওয়েট, মানে সালফার, সিমেন্টের মধ্যে সালফার 2%-এর বেশি থাকবে না। এগুলা বিভিন্ন টেস্ট করে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো ওইটা থাকে। এটা আমরা সেটিং টাইমটা দেখি, এটা সিমেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটিং টাইম। তো সেটিং টাইমকে আমরা বলছিলাম যে ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম, দুই ধরনের সেটিং টাইম। একটা হলো দ্য সেটিং টাইম initial and final of standard cement paste are determined by the ভিকেট apparatus। একটা apparatus আছে সেটার নাম হচ্ছে ভিকেট, VICAT, ভিকেট apparatus। এটা কিরকম দেখতে দেখো, তোমাদের আসলে কি কি সমস্যা কি এরকম বারবার বলে যে মিউট করে দাও, তোমরা মিউট করতেছো না এবং মনে হয় যে সাউন্ড আসতেছে বিভিন্ন জায়গা থেকে। এই দেখো ডান দিকে যে একটা অ্যাপারেটাস আছে, অনেকটা অনুবীক্ষণের মতো দেখতে, এটা ফ্রেমটা, ওইটাকে বলা হয় কি ভিকেট অ্যাপারেটাস। ঠিক আছে, এটা দিয়ে আমরা টেস্ট করে থাকি, ইনিশিয়াল এবং ফাইনাল দুইটাই। তো ইনিশিয়াল সেটিং টাইমটা কিভাবে টেস্ট করি সেটা দেখো। ফর দ্য ডিটারমিনেশন অফ ইনিশিয়াল সেটিং টাইম the a round or square needle with a cross sectional area of 1 square millimeter is used। এই যে এখানে দেখো, এই নিচে একটা নিডল আছে, একটা লম্বা আছে না, এই যে কালো যে বলা আছে ইনিশিয়াল সেটিং নিডল আছে না, ইনিশিয়াল সেটিং নিডল, এই নিডলটা কত, এটা গোলাকার হতে পারে অথবা স্কোয়ার শেপের হতে পারে, সেটা হচ্ছে এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে,
This needle acting under the prescribed weight is used to penetrate a standard cement paste placed in the briquette mold. এই যে নিচে একটা মোল্ড আছে, ব্রিকেট মোল্ড, এই যে মোল্ড লেখা আছে, মোল্ড ডায়া 80 মিলিমিটার, এটা ডায়ামিটার 80 মিলিমিটার, হাইট হচ্ছে 40 মিলিমিটার। এই মোল্ডটার হচ্ছে 40 মিলিমিটার হাইট, আর ডায়াটা হচ্ছে 80 মিলিমিটার। এই যে এই মোল্ডের মধ্যে এই নিডলটা সিমেন্ট পেস্টটা রাখা হয়, সিমেন্ট পেস্টটা রাখলে তারপরে আমরা ওই যে উপর থেকে এই নিডলটা আস্তে আস্তে সিমেন্ট পেস্টের মধ্যে ছেড়ে দেই, তখন এটা আস্তে আস্তে ঢুকতে থাকে। বলছে যে when the paste stiffness sufficiently for the needle to penetrate the paste to a depth of 30 millimeter to 35 millimeter top from the mold, initial setting is said to have taken place. Initial setting is spaced at the time elapsed since the mixing water added to the cement. বলছি এখন বুঝো, এখন কি বলছি, আমাদের ইনিশিয়াল সেটিং টাইমটা হলো কি কি প্রথমে এটা বুঝতে হবে। ইনিশিয়াল সেটিং টাইমটা হলো সিমেন্টের পেস্টটা, সিমেন্টের সাথে পানি যোগ করার পরে এটা লিকুইড ফর্মে থাকে, এরপরে সিমেন্টের যে কম্পাউন্ডস গুলো আছে বা পার্টিকেল গুলো আছে এগুলোর মধ্যে রিঅ্যাকশন ডেভেলপ হয় এবং আস্তে আস্তে এটা শক্ত হতে থাকে। যেই সময় পরে এটা শক্ত হওয়া শুরু করে, হ্যাঁ শক্ত হওয়া শুরু করবে, যেই সময়টা পরে এটা শক্ত হওয়া শুরু করবে, মানে লিকুইড স্টেট থেকেও আস্তে আস্তে ইয়ের দিকে বা প্লাস্টিক স্টেট যেটা আছে, প্লাস্টিক স্টেট থেকে অথবা লিকুইড স্টেট থেকে আস্তে আস্তে সলিডের দিকে যেতে থাকবে, সেই সময়টাকে বলবো হলো ইনিশিয়াল সেটিং টাইম। ঠিক আছে, এখন আমরা একটা সিমেন্টের মধ্যে পানি কিছু পরিমাণ সিমেন্ট নিব, নিয়ে এর সাথে পানি মিক্স করবো। পানিটা নর্মালি 30% নেই আমরা, 28 থেকে 30% পানি নিয়ে তারপরে একটা পেস্ট তৈরি করি। পেস্ট তৈরি করে আমরা এই যে মোল্ড, ভিকেট মোল্ড আছে, মোল্ডের মধ্যে রাখি। মোল্ডের মধ্যে পেস্টটা রেখে দিয়ে তারপরে সারফেসটাকে সমান করি, মোল্ডের সারফেসটাকে সমান করি। এরপরে আমরা কি করি, যে উপর থেকে এই যে ইয়েটা যে নিডলটাকে আস্তে ছেড়ে দিই। ছেড়ে দিলে এই যে এখানে স্কেল থাকে তোমার নিডলের উপরে, যে উপরের একটা অংশ আছে ওইখানে স্কেলের ধাক্কাটা আছে, ওই স্কেলের দেখে যে নিডলটা যত সময় বারবার ছেড়ে দেয়, আমরা হয়তো 5 মিনিট পরে ছাড়বো, আবার 6 মিনিট, আবার 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, এইভাবে কতক্ষণ পর পর ছাড়বো। উপর থেকে ছাড়লে প্রথম দেখা যাবে নিডলটা সম্পূর্ণরূপে ঢুকে যাবে, হ্যাঁ সম্পূর্ণ নিচে ঢুকে যাবে, এরপরে আস্তে কম ঢুকবে, এরপর আস্তে কম ঢুকবে, এইভাবে যত শক্ত হবে তত কম ঢুকবে, নাকি? যত শক্ত হবে পেস্টটা, সিমেন্ট পেস্টটা, তত নিডলটা কম ঢুকবে, যার ফলে এক সময় গিয়ে দেখা যাবে যে এটা পুরাটাই শক্ত হয়ে যাবে, ঢুকবেই না। তো আমরা এইভাবে সময় দেখতে থাকবো এবং সময় দেখে দেখবো যে কত সময় পরে উপর থেকে এটা 33 মিলিমিটার থেকে 35 মিলিমিটার ঢুকবে। এই যে পেস্টের মধ্যে 33 থেকে 35 মিলিমিটার যখন ঢুকবে, পেনিট্রেট করবে নিডলটা, ওই সময়টাকে ধরবো আমরা ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম, বুঝছো? when the paste stiffness sufficiently for the needle to penetrate the paste to a depth of 33 to 35 millimeter from the top of the mold, initial setting is said to have taken place। মানে যেই সময় পরে নিডলটা পেস্টের মধ্যে 33 থেকে 35 মিলিমিটার পেনিট্রেট করবে, সেই সময়টাকে বলবো আমরা ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম কখন থেকে কাউন্ট করব? যখন পানি মিক্স করা হবে তখন থেকে আমরা কাউন্ট করব। ওকে, আর ফাইনাল সেটিং টাইমটা আমরা কিভাবে করব? ওই একইভাবে আমরা ফাইনাল সেটিংটা ডিটারমাইন করার জন্য আমরা আরেকটা নিডল ইউজ করব, সেটা ডায়ামিটারটা হচ্ছে 5 মিলিমিটার ডায়া। ওই যন্ত্রের মধ্যে ওই 1 মিলিমিটার ডায়ার নিডলটা খুলে নিয়ে আরেকটা নিডল ঢুকাবো, আরেকটা নিডল অ্যাটাচ করব, সেটা হলো কত? 5 মিলিমিটার ডায়ামিটার। Final setting is said to have taken place when the needle gently lowered to the surface of the paste make an impression. This final Sir. setting, হ্যাঁ স্যার এগুলো কি প্র্যাকটিক্যালে করাবেন? হ্যাঁ করাবো, জি স্যার। করাবো, এগুলো প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, সবগুলো দিয়েছে, বিশেষ করে এইটার আছে এবং এই যে স্ট্রেংথের আছে এবং ফাইননেস আছে, তিনটারই প্র্যাকটিক্যাল আমরা করাবো। জি স্যার, ধন্যবাদ। ফাইনাল সেটিং এর ক্ষেত্রে বলছি যে আমরা 1 মিলিমিটার নিডলটা 1 মিলিমিটার এরিয়ার নিডলটা খুলে নিয়ে আরেকটা নিডল লাগাবো, সেটা হলো কত? 5 মিলিমিটার ডায়ামিটার, সেটা
তো এবং ফাইনাল সেটিংটা ওই রকম যে ফাইনাল সেটিং কখন কাকে বলবো, যখন সিমেন্টের পেস্টটা সম্পূর্ণরূপে শক্ত হয়ে যাবে তখন হলো ফাইনাল। এরপরে আর এটা শক্ত হবে না, স্ট্রেংথ বাড়বে কিন্তু শক্ত হবে না। তো তো ফাইনাল সেটিং ইজ সেট টু have taken place when the needle gently lowered to the surface of the paste make an impression। ঠিক আছে, বলছে যে আমরা ওই যে নিডলটা আমরা উপর থেকে আবার ছেড়ে দিব, নিডলটা ছেড়ে দিব এবং পেস্টের মধ্যে যখন দেখবো যে একটা হালকা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, দাগ দাগ পড়েছে, তখন কারণ প্রথম দিকে যত পাতলা যত নরম হবে তত ঢুকে যাবে এবং শক্ত হতে হতে এক পর্যায়ে গিয়ে আর দেখা যাবে যে নিডলটা ঢুকবে না। যখন আমরা উপর দিকে নিডলটা ছেড়ে দিব, ছেড়ে দিলে জাস্ট দেখবো যে পেস্টের উপরে একটা কি পেস্টের সারফেসে একটা কি হবে, একটা দাগ পড়বে, নিডল ঢুকবে না কিন্তু একটা নিডলের চারদিকে যে ইয়েটা আছে যে শেপটা আছে শেপটা দেখা যাবে। হ্যাঁ, তখন আমরা বলবো যে না এটা শক্ত হয়ে গেছে আর নিডল ঢুকতেছে না। তো ওই সময়টাকে বলবো হচ্ছে ফাইনাল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইমটা আমরা কখন থেকে কাউন্ট করব, যখন থেকে সিমেন্ট পেস্টে আমরা পানি যোগ করব তখন থেকে। ঠিক আছে, পানি দিয়ে যখন সিমেন্ট পেস্টটা তৈরি করব তখন থেকে আমরা সময়টা কাউন্ট করব। ওকে, এটা এগুলো প্র্যাকটিক্যাল করলে আরো বেশি তোমরা বুঝতে পারবা, যে আমরা প্র্যাকটিক্যালে যাব তখন দেখবো। তো এই যে ইনিশিয়াল সেটিংটা কেন দরকার আমাদের? ইনিশিয়াল সেটিং বলছে যে যেই সময় পরে এটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করে, এটা জানা দরকার, কারণ না জানলে কি করব আমরা কাজ করতে পারবো না। আমরা যদি জানা থাকে যে না ইনিশিয়াল সেটিং এত সময় পরে এটা সেট হতে শুরু করে, তাহলে আমরা ওই সময়ের মধ্যে কাজটা করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের ইনিশিয়াল সেটিং টাইমটা একটু বেশি হলে ভালো। হ্যাঁ, বেশি হলে ভালো, কম ইনিশিয়াল সেটিংটা যত কম হয় তত তত কাজ করতে অসুবিধা, কারণ তখন বারবার মিক্স করতে হবে। কারণ যদি এটা জমাট বেঁধে যায় তখন তো আর কাজ করা যাবে না, তুমি জমাট বেঁধে গেলে তো তখন এটা দিয়ে স্ট্রাকচার করলে শক্তি পাবে না। কাজেই জমাট বেঁধার আগেই এটা ঢালাই করতে হবে বা কাজ করতে হবে। এই জন্য ইনিশিয়াল সেটিং টাইমটা একটু বেশি হওয়া ভালো। এই যে বলছে যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে shall not be less than 45 minutes, 45 মিনিটস এর কম হবে না ইনিশিয়াল সেটিং টাইম। আর ফাইনাল সেটিং যেটা, এটা 10 ঘন্টার বেশি হবে না, কারণ 10 ঘন্টার বেশি হবে না, আবার 10 ঘন্টার বেশি হলে সমস্যা আছে, কারণ ফাইনাল সেট না হওয়া পর্যন্ত আবার সেকেন্ড কাজ করা যায় না। যেমন ইট গাঁথার সময়, ইটের গাঁথনি করার সময় দেখা যায় কি একদিনে সবটা কাজ করা যায় না। হ্যাঁ, 3 ফুট কাজ করার পর রেখে দিতে হয়, রেখে দিয়ে আবার পরের 3 ফুট, এরকম যদি 10 ফিটের একটা ইটের গাঁথনি করতে হয়, দেয়াল করতে হয়, তাহলে আমরা 3 দিন মানে 10 ঘন্টা পর পর কাজগুলো করতে হবে, কারণ ফাইনাল সেট হয়ে গেলে এরপরে আবার করতে হবে। কারণ ফাইনাল সেট না হয়ে যদি উপরে আমরা দিতে থাকি তাহলে তো ভেঙে পড়বে ভারে, ফাইনাল সেট হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলছে ফাইনাল সেটিং টাইমটা 10 ঘন্টার বেশি না, ইনিশিয়াল সেটিং টাইমটা 45 মিনিটসের কম না। রেপিড হার্ডেনিং এর ক্ষেত্রে shall not be less than স্যার একটু 45। হ্যাঁ স্যার একটু আরেকবার বলেন কথাটা। হ্যাঁ স্যার ইট গাথার যে কথাটা বললেন, স্যার ইট হ্যাঁ গাথার কথাটা যে বললেন স্যার হ্যাঁ 3 না, ফুট। বলছে যে ইনিশিয়াল সেটিংটা আমাদের কেন দরকার। ইনিশিয়াল সেটিংটা বলছে যে সিমেন্টের পেস্টটা যখন এটা লিকুইড ফর্ম থেকে আস্তে আস্তে জমাট বাঁধা শুরু হবে যেই সময়টা, সেই সময়টাকে বলবো আমরা কি, সেই সময় পরে জমাট বাঁধা শুরু হবে না, সেই সময়টাকে বলবো হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। তো এই জন্য আমাদের কাজটা ইনিশিয়াল সেটিং শুরু হওয়ার আগেই কিন্তু কাজ করতে হয় না, কাজটা করতে হবে যখন আমরা পানিতে যেমন কংক্রিট মিক্স করলাম, অনেক কংক্রিট মিক্স করে নিলাম, অথবা মর্টার তৈরি করলাম, অনেকগুলো মর্টার তৈরি করে তারপরে তো রাজমিস্ত্রিরা কাজ করতে থাকে না। এখন যদি এরকম হয় যে পানি মিক্স করার সাথে সাথে এটা জমাট বাঁধা শুরু করে, তাহলে তো কাজ করা যাবে না। এই জন্য ইনিশিয়াল সেটিং টাইমটা আমরা বলছি যে কম মানে বেশি হওয়া ভালো। এই জন্য বলছে যে ইনিশিয়াল সেটিং টাইমটা 45 মিনিটসের কম না হওয়াই ভালো। আর ফাইনাল সেটিং টাইমটা বলছে যে 10 ঘন্টার বেশি না হওয়া ভালো, মানে 10 ঘন্টার কম। হ্যাঁ, ফাইনাল সেটিং টাইমটা নট মোর দেন 10 আওয়ার্স। এখন আমরা এই যে ইটের দেয়াল গাঁথি, হ্যাঁ ইটের তোমরা যদি খেয়াল করো দেখবা যে রাজমিস্ত্রিরা দেয়াল গাঁথে, এই যে 10 ফিট একটা দেয়াল, একটা ফ্লোরের হাইট কত 10 ফিট না, তো এই 10 ফিটের দেয়াল কি জি একসাথে স্যার। গেঁথে ফেলে? একসাথে গেঁথে না, তোমরা যদি খেয়াল করো দেখবা যে 3 ফিট 3.5 ফিট গাঁথার পরে তারপরে এটা রেখে দেয় 10 বা 8 থেকে 10 ঘন্টা রেখে দেয়, রেখে দিলে আবার ফিরে গাঁথে। কারণ সকালে এসে যদি 9টার সময় এসে দেয়ালটা গাঁথে বা 8টার সময় এসে দেয়ালটা গাঁথে, আবার বিকালে যাওয়ার সময় আবার 3 ফিট গাঁথে, এইভাবে কিন্তু গেঁথে রেখে যায়। কারণ ওই 10 ঘন্টার মধ্যে এটা জমাট বাঁধা সম্পূর্ণরূপে সেট হয়ে যায়। যদি সেট না হয় তাহলে কি হবে, তুমি যদি একসাথেই গাঁথতে থাকো তাহলে কি হবে, উপরের গুলা ভারে যখন নিচে জমাট বাঁধবে না তখন তো ভারে সব ভেঙে পড়বে। এই জন্য অল্প অল্প করে গাঁথতে হয়, এই যে ফাইনাল সেট হওয়ার পরে গাঁথতে হয়। এই জন্য বলছে যে 10 ঘন্টার বেশি না।
আর র্যাপিড হার্ডেনিং সেটিং টাইম একই থাকবে। র্যাপিড হার্ডেনিং এর সেটিং টাইম একই, শ্যাল নট বি লেস দেন 45 মিনিটস, শ্যাল নট বি মোর দেন 10 আওয়ার্স। হ্যাঁ, আর লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট শ্যাল নট বি লেস দেন 60 মিনিটস, শ্যাল নট বি মোর দেন 10 আওয়ার্স। লো হিটের ক্ষেত্রে এটা 60 মিনিটের কম না ইনিশিয়াল সেটিং টাইম, আর ফাইনাল সেটিং টাইমটা 10 ঘন্টার বেশি না। এই তোমাদের কি নেক্সট ক্লাস আছে নাকি? হ্যাঁ, নেক্সট ক্লাস আছে? জি স্যার। কয়টায়? না না, আমার হয়তো আর 5-6 মিনিট লাগতে পারে। এখন কি ক্লাস আছে কিনা? স্যার তাহলে ক্লাস আছে স্যার। হ্যাঁ, কয়টা? ক্লাস 11টায়? জি স্যার। ওই যে টেনশাল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ, এটাই শেষ মনে হয়। হ্যাঁ, তাহলে জাস্ট এই টেনশাল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ এটা বলে দেই যে টেনশাল স্ট্রেংথটা ওই যে আমরা ইয়ার স্ট্রেংথ করছি না, লাইমের স্ট্রেংথ করছি না, এরকম যে ব্রিকুইড তৈরি করছি, হ্যাঁ না ওই রকমই এটা 1:3-তে ওই যে লাইম যেভাবে করছি লাইমের 1:3-তে আমরা মর্টার তৈরি করছি, 1 ভাগ সিমেন্ট এবং 3 ভাগ স্যান্ড নিয়ে এটা মানে আমরা ব্রিকুইড মোল্ডের মধ্যে 24 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর এটা মোল্ড থেকে সরিয়ে 3 থেকে 7 দিন পানিতে ভিজিয়ে রাখছি না, 3 থেকে 7 দিন পানিতে ভিজিয়ে রেখে আমরা টেস্ট করছি লিকুইড টেস্টিং মেশিনে। টেনসাইল স্ট্রেংথ ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে কত? নট লেস দেন 300 psi after 3 days and not more than not less than 375 psi after 7 days। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে এটা 3 দিন পরে এটা স্ট্রেংথ 300 psi এর কম হবে না, আর 7 দিন পরে এটা স্ট্রেংথ 375 psi এর কম হবে না। আর র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে 3 দিন পরে এটা 3 দিন না, সেক্ষেত্রে 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে এটার স্ট্রেংথ 300 psi এর কম হবে না, আর 3 দিন পরে স্ট্রেংথ 450 psi এর কম হবে না। আর কম্প্রেসিভ স্ট্রেংথের মতো ওই যে লাইমের মতোই আমরা 1:3 সেই মর্টার তৈরি করে এটা কিউব তৈরি করব, সেটা ডায়ামিটার হলো 2.78 এবং এটা 24 ঘন্টা পরে আমরা এটাকে খুলে নিয়ে 3 দিন এবং 7 দিন পানিতে ভিজিয়ে রাখবো। 3 দিন পরে টেস্ট করব, সেক্ষেত্রে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে 500 psi এর কম হবে না এবং 7 দিন পরে এটার স্ট্রেংথ 3400 psi এর কম হবে না। আর র্যাপিড হার্ডেনিং এর ক্ষেত্রে 3 দিন পরে এটা স্ট্রেংথ 3000 psi এর কম হবে না এবং 7 দিন পরে এটা স্ট্রেংথ 4000 psi এর কম হবে না। ঠিক আছে, এই হলো তোমাদের স্ট্রেংথ। তাহলে এগুলো এখন এই পর্যন্তই থাক, যেহেতু 11টার বেশি বেজে গেছে বা 11টাই বাজছে। তো আমরা হয়তো আগামী ক্লাসে তোমরা পড়বা, না বুঝলে আমি আবার আগামী ক্লাসে স্ট্রেংথের বিষয়টা আবার বলবো। না এটা তো আসলে আমরা লাইমেও বলছি যে ব্রিকুইড তৈরি করতে হবে 1:3-তে 1 ভাগ সিমেন্ট নিব, 1 ভাগ 3 ভাগ স্যান্ড নিব, নিয়ে আমরা পানির সাথে মিক্স করে ব্রিকুইড মোল্ডে রাখবো না, মোল্ডে রেখে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, 24 ঘন্টা মোল্ডের মধ্যে রেখে দিয়ে এরপরে আমরা মোল্ড থেকে খুলে পানিতে ভিজিয়ে রাখবো 3 দিন এবং 7 দিন রেখে তারপর টেস্ট করব, মেশিনে টেস্ট করব, ব্রিকুইড টেস্টিং বা টেনসাইল টেস্টিং মেশিনে। আর কম্প্রেসিভের ক্ষেত্রেও আমরা ওই রকম ওই মর্টারটাকে কিউব তৈরি করব, কিউব তৈরি করে 24 ঘন্টা পরে এটা খুলে নিয়ে 3 দিন এবং 7 দিন পানিতে ভিজিয়ে রেখে টেস্ট করব, টেস্ট করে আমরা এই রেজাল্ট পাবো। ওকে, তো থ্যাংক ইউ। আমরা এই পর্যন্তই থাকি, যেহেতু তোমাদের ক্লাস আছে আর আমি বেশিক্ষণ থাকছি না। তা আবার আমাদের সোমবার দেখা হবে না?